আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এইচএসসি ফাইনাল রিভিশন প্রোগ্রাম নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের স্পেশাল ফার্স্ট লেকচার উপস্থিত। তো আমাদের এই যে এফআরবি প্রোগ্রাম ফাইনাল রিভিশন প্রোগ্রামে আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় দিয়ে শুরু করতেছি। আর আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই স্পেশাল, জাস্ট সম্পূর্ণ ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবা। যদি কোনো বুঝতে সমস্যা অবশ্যই আমাকে প্রশ্ন করবা, তবে ক্লাসটা মনোযোগ না থাকলে কিন্তু বুঝতে সমস্যা হবে। আমাদের এই যে অধ্যায়টা আছে পদার্থবিজ্ঞানের ভেক্টর অধ্যায়, এই অধ্যায়টা থেকে অনেক অনেক প্রশ্ন আসে প্রতি বছরই। তো আশা করি তোমাদেরও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইনশাল্লাহ। তো এই টপিকটা আমাদের ভালো করে শিখতে হবে। তো এখানে আমাদের অনেক টাইপের প্রশ্ন হয়। প্রথম কথা বলি, এখানে এই অধ্যায়ের মধ্যে অনেক টাইপের প্রশ্ন আছে। তো সব টাইপের প্রশ্ন কমপক্ষে একটা হলেও সলভ করবা। কমপক্ষে একটা হলো, একটা তো করলে কম হয়ে যায়, কমপক্ষে 5টা 10টা সলভ করবা, তাহলে ওই টপিকটা ভালো করে আয়ত্ত হবে। তো আমি তোমাদের এই ক্লাসগুলো টপিক ওয়াইজ স্পেশালভাবে স্পেসিফিক কিছু প্রশ্ন সলভের মাধ্যমে নিব। তো সরি, তো আমাদের প্রথম যেই টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন হয় তার নাম হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র, লব্ধির মান নির্ণয় এবং লব্ধির দিক নির্ণয়। এখন আমি তোমাদেরকে এই টপিকটা জাস্ট একটু দেখাবো। আমরা কিন্তু এগুলো সব জানি, আমাদের যে এফআরবি প্রোগ্রাম একটু আমরা রিভিশন করব। আমরা সবাই জানি আমাদের এই হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা এখন কোনো বকবক করবো না, জাস্ট বুঝবো যে আমাদের যখন একটা নির্দিষ্ট পয়েন্টে দুইটা ভেক্টর কাজ করে নির্দিষ্ট একটা কোণে, তখনই আমাদের কি হয়, সামান্তরিক সূত্র কাজ করতে হয়। তো তখন আমাদের সামান্তরিক সূত্রের জন্য লব্ধির মান বের করতে হয়, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, আর লব্ধির দিক বের করতে হয় থিটা দিয়ে প্রকাশ করা হয়। আর আমরা লব্ধির মান বের করার যে সূত্র শিখছিলাম রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos আলফা, আর লব্ধির দিক ছিল কি টেন থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ cos আলফা। এই দুটা সূত্রের সাহায্যে আমরা মূলত ম্যাক্সিমাম কাজগুলো করে থাকি। এখন আমাদের এই যে সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্রে 3টা স্পেশাল কেস আছে। সেটা হচ্ছে কেস 1 আর কেস 2, কেস 3। কেস 1 হচ্ছে একই দিকে যখন কাজ করবে তখন লব্ধির মান বের করার সূত্র, আর হচ্ছে কি দিক বের করার সূত্র। এরপর বিপরীত দিকে যখন কাজ করবে তখন লব্ধির মান বের করার সূত্র আর কি দিক বের করার সূত্র। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পরীক্ষা যেটা বেশি আসে সেটা হচ্ছে 3 নাম্বার কেস, অর্থাৎ লম্ব দিকে। এই 3 নাম্বার কেসটা সম্পর্কে আলোচনা করে দেন আমরা প্র্যাকটিস শুরু করব। 3 নাম্বার কেসটা হচ্ছে যখন আমাদের দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে কাজ করবে। তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এখানে একটা চিত্র দেখা আছে। এই চিত্রের মধ্যে এটা হচ্ছে একটা বিন্দু, এই বিন্দু থেকে ডান দিকে একটা ভেক্টর কাজ করে পি, উপরের দিকে একটা ভেক্টর কাজ করে কিউ। পিটাকে এক্স অক্ষ চিন্তা করো, কিউটাকে ওয়াই অক্ষ চিন্তা করো, তাহলে দেখো তো পি আর কিউর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি। আর মনে রাখবা আমাদের ভেক্টরের যখন অঙ্ক আসে লব্ধি সংক্রান্ত অঙ্ক, বিশেষ করে নদী নৌকার অঙ্ক হয়, বৃষ্টি ছাতার অঙ্ক হয়, এবং আরও কিছু স্পেসিফিক ভেক্টরের লব্ধি সংক্রান্ত অঙ্ক হয়, তখন আমাদের সবসময় এই 3 নাম্বার কেস থেকে প্রশ্ন হয়। আমি আবার বলতেছি, আমাদের যখন নদী নৌকার অঙ্ক, বৃষ্টি ছাতার অঙ্ক এরকম আসে তখন আমাদের এই 3 নাম্বার কেস থেকেই আমাদের কি হয়, প্রশ্নগুলো করা হয়। সবসময় খেয়াল রাখবা যখনই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যাবে তখনই এদের যে লব্ধি বেগ আর এবং যে থিটা, এটা বের করার সহজ টেকনিক আছে। লব্ধি যেই বেগ সেটা বের করার সূত্র হচ্ছে আমাদের দুইটা ভেক্টরকে যোগ করব বর্গ করে এবং বর্গমূল করে দিব। অর্থাৎ সূত্র হচ্ছে রুট ওভার অফ প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার এবং আমাদের বর্গমূল করতে হবে। তো খেয়াল রাখবা দুইটা ভেক্টর যখন 90 ডিগ্রি কাজ করবে তখন লব্ধির মান বের করার সূত্র রুট ওভার অফ প্রথম ভেক্টর হোল স্কয়ার প্লাস দ্বিতীয় ভেক্টর হোল স্কয়ার। এই সূত্রের সাহায্যে লব্ধির মান বের হবে। এই অঙ্কটা হবে ছাতার অঙ্কে বৃষ্টির অঙ্কে বেশি, ছাতার অঙ্কে বৃষ্টির অঙ্কে বেশি হবে, কারণ কি বৃষ্টি পড়ে উপর থেকে, মানুষ যাবে এইভাবে, ছাতা ধরবে মাঝখানে, এই ছাতার উপর কত কোণে বৃষ্টি পড়বে, কত বেগে বৃষ্টি পড়বে, এগুলো বের করতে হয়। তখন আমাদের লব্ধির মান নিয়ে কাজ করতে হয়, লব্ধির দিক নিয়ে কাজ করতে হয়। কথা কি বুঝতেছো? আমি যা বললাম একটু রেসপন্স করতে হবে। আমি একটু পর প্র্যাকটিস করব। সবাই কি শুনতেছো, দেখতেছো, বুঝতেছো? একটু কথা বলো প্লিজ। আচ্ছা, তো এখন আচ্ছা, মাহফুজা আক্তার, তুমি এইচএসসি 26 না 27 আমাকে জানা দিও। আচ্ছা, আর জয়েন করছো, খুশি হলাম। এখন বিষয়টা খেয়াল করেন আপনারা। পরবর্তী কনসেপ্টটা হচ্ছে আমাদের এই যে এই কোণ বের করতে হবে। এই কোণটা হচ্ছে অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের সহজ টেকনিক আমি পড়াইছিলাম, টেন ইনভার্স দূরে বাই কাছে। এটা মনে রাখবা, থিটা ইকুয়াল টু টেন ইনভার্স দূরে বাই কাছে। হ্যাঁ মাহফুজা, তোমার এইচএসসি ব্যাচটা বললো 26 নাকি 27, আর আমার সাথে তোমার যোগাযোগ আছে কিনা। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল রাখো, টেন ইনভার্স দূরে বাই কাছে যখন আমরা পড়বো তখন কেমনে পড়বো, যখন মনে রাখবা এই যে কোণটা উৎপন্ন হয়েছে থিটা, এই কোণটা কার কাছাকাছি, পি এর কাছাকাছি আর কিউ থেকে একটু দূরে। তো যেহেতু এই কোণটা পি এর কাছাকাছি কিউ থেকে দূরে, এজন্য আমাদের উপরে হবে এই ক্ষেত্রে কিউ, নিচে হবে পি। এই যে দেখো আমাদের সূত্রের মধ্যে উপরে কিউ নিচে পি।
এই কোণটা যদি উপরে হইতো তাহলে কিউর কাছাকাছি হইতো, পি থেকে দূরে হইতো, তখন আমাদের কি হইতো, পি বাই কিউ। মানে এই হচ্ছে সূত্র আর কি, টেন ইনভার্স দূরে বাই কাছে। আচ্ছা, আমি আজিম এজির সাথে, ওকে থ্যাংক ইউ, জয়েন করছো, খুশি হলাম। আচ্ছা, নিয়মিত ক্লাস করো। তো আশা করি এটা বুঝতে পারছেন, এখানে কোনো প্রবলেম নাই, মোটামুটি ক্লিয়ার। এখন আমরা চলে যাচ্ছি আমাদের স্পেশাল প্রশ্ন সলভিংয়ে। এই প্রশ্নটা আমাদের আসছিল ঢাকা, যশোর, সিলেট, দিনাজপুর 2018 সালে। আমরা এটা সলভ করি প্রথমে, দেন আমরা স্পেশাল 20টি শতাংশ করব। খেয়াল রেখো, চিত্র 1 আর চিত্র 2, এই যে চিত্র 1 আর চিত্র 2 লেখা আছে, এই দুটা চিত্রের মধ্যে তাকাও ভালো করে। চিত্র 1-এর মধ্যে আমাদের একটা বস্তু আছে, এম ভরের বস্তু, যেখানে 3 দিকে কাজ করতেছে আমাদের ভেক্টর, একটা ডান দিকে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে। আর চিত্র 2টাও সেম ভাবেই কাজ করতেছে ওই বস্তুর উপরই, তবে এখানে আমার দেওয়া আছে কি, স্যার লিঙ্ক থেকে বারবার বেক করে দিতেছে। আচ্ছা, আসলে একটু নেট সমস্যা হয়তো তোমাদের, এই জন্য লিঙ্ক থেকে বারবার বেক করতেছে, এটা কষ্ট করে দেখো, মনোযোগ দাও আর কি। এখন একটা বিষয় খেয়াল করো, চিত্র 1 আর চিত্র 2 সেম, তবে চিত্র 1-এর মধ্যে আমাদের 3 দিকে ভেক্টর দেওয়া আছে, আর চিত্র 2-এর মধ্যে আমাদের জাস্ট কিছু ইনফরমেশন বাড়তি দেওয়া আছে, যেমন এখানে লেখা আছে এ এর মান 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, কোণের মান হচ্ছে এত। এখন আমাদের প্রশ্নগুলো আলোচনার বিষয়, এটা হচ্ছে লোভ দিয়ে একেবারে একটা সিম্পল অঙ্ক। এখন এখানে বলছে উদ্দীপকে যে এম এর মান 10 কেজি, 10 কেজি ভর একটি বস্তুর উপর একই সময় 3টি ভর কাজ করতেছে। 10 কেজি ভরের বস্তুর উপর একই সময় 3 দিক থেকে বল কাজ করতেছে। আচ্ছা, ভেরি গুড, উত্তর রাইট, শিউলি উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এরপরে আমাদের এটা হয়ে গেল। এখন আমাদের চাইছে কি, গ নং প্রশ্নে যে চিত্র 1 এ বস্তুটার উপর, এম বস্তুর উপর নিট বলের মান কত, এম বস্তুর উপর নিট বলের মান কত, অর্থাৎ এই যে আমার এই এম বস্তুটা আছে, এটার নিট বলের মান কত। আমরা জানি একই বিন্দুতে 3টা বল কাজ করলে সামান্তরিক সূত্র ইউজ করা যায় না, 2টা বল কাজ করলে ইউজ করা যায়। এই অঙ্কটা সহজে করার টেকনিক হচ্ছে, নিচের বলটাকে আর উপরের বলটাকে, এই দুটা বলটাকে নিয়ে প্রথমে কাজ করতে হবে। প্রথমে এই বলটাকে বাদ দিতে হবে, মনে মনে বাদ দিয়ে করতে করতে মুখস্থ হয়েছে, হ্যাঁ জানি, এটা বাদ দিয়ে তারপর এই দুটার কি করবা, লব্ধি বের করবা। বিপরীত দিকে কাজ করে লব্ধি কি হয়, বিয়োগ হয়। 8 থেকে 2 বিয়োগ দিলে 6 হবে। এটা আমি পড়াইছি, অনেক আগে পড়াইছি, বুঝাইছি, শেষ সবই করাইছি, যা সিভিশন করলাম। প্রথমে উপরে নিচেরটা কাজ করবা, ক্যালকুলেশন করলে কত হবে। আচ্ছা, একটু ওয়েট করো, একটা কল আসছে আমার, হ্যাঁ আমি দেখি একটু। আচ্ছা, কল ধরলাম না আর কি, কল আসে, যাক দেখো। এখন উপরে আর নিচে দুইটা ভেক্টর যখন কাজ করবে তখন লব্ধিটা কি হবে, জাস্ট বিয়োগ হয়ে 6 হবে। এই 6টা থাকবে এই জায়গায়, আর নিচেটা যা ছিল তা আগের মতো থাকবে। এরপরে এই দুইটার যে লব্ধি সেটা মাঝখান দিয়ে কাজ করবে, এটা হবে নিট বল। এরপরে দেখো, যখনই আমরা দুইটা থেকে একটা বানাই ফেলছি, পরেরটার সাথে আগেরটা কি হবে, 90 ডিগ্রি কোণ কাজ করবে। 90 ডিগ্রি কাজ করলে কি হবে, সূত্র ওই যে পড়াইছিলাম, রুট ওভার অফ প্রথমটা স্কয়ার পরেরটা স্কয়ার। তো যে 8 স্কয়ার 6 স্কয়ার ক্যালকুলেশন করলে উত্তর হবে 10। সবাই কি বুঝতে পারছো, আমি শর্টকাটে বুঝলাম, এগুলো আগে করাইছি, জাস্ট রিভিশন করতেছি আর কি। বুঝতেছো কথা, এতটুকু বুঝছো কি? আচ্ছা, আমি একটু বলি, আচ্ছা তো আমি বলি, মোটামুটি দেখাইছি এটা, বুঝছো, মোটামুটি দেখাইছি। এখন আমার কল আসলে কল করলাম আর কি। এই অঙ্কটা মোটামুটি দেখাইলাম, এটা বুঝছো আশা করি। যারা বুঝছো না, আমি উই রেকর্ড ক্লাস দিব, আপাতত রিভিশন করতেছি তো, বেশি লং টাইম দেওয়া যাবে না। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা কি করছি, মডিফাই করছি, 3টা থেকে 2টা বানায় তারপর ক্যালকুলেশন করছি। এবার গহনাঙ্কটা দেখো, গহনাঙ্কে কি চাইছে, গহনাঙ্ক চাইছে চিত্র 1 আর চিত্র 2, চিত্র 1-এর আলোকে চিত্র 2 সঠিকতা যাচাই করো, অর্থাৎ চিত্র 1-এর সাপেক্ষে চিত্র 2 সঠিক কিনা। চিত্র 2-এর মধ্যে কি আছে বেশি, এ আছে, আর হচ্ছে কি একটা কোণ আছে, এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কেমনে হয়, একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে, এই বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে সেই বলের ফলে কি হয়, ত্বরণ হয়। F = ma, এম এর মান দেওয়া আছে, এ এর মানটা আমাদের দেওয়া আছে। এখন আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এখানে এম এর মান দেওয়া আছে, আচ্ছা আমাদের এখানে বের করতে হবে এ এর মানটা আসলে, ঠিক আছে। আসলে আমাদের চাইছে কি, 1 নং চিত্রের সাহায্যে 2 নং চিত্রটাকে প্রমাণ করতে। 2 নং চিত্রের মধ্যে এ আছে, এর মান 1, তার মানে আমাদের ত্বরণ বের করতে হবে, আর লব্ধির যে কোণ সে কোণটা বের করতে হবে। এখন ত্বরণ যে 1 কেন বের করবো, F = ma দিয়ে করবো। দেখো, আমরা যখন পড়ছিলাম উদ্দীপক থেকে আমরা পাইতেছি যে এম এর মান 10 আর এফ এর যে মান সেটা হচ্ছে আমাদের 10। এখন এফ এর মান 10 কেমনে হলো, আমাদের দেওয়া আছে অবশ্য, এই যে এফ এর মান যে আমরা বল প্রয়োগ করছিলাম 10 গণনা থেকে পাইছি, ভরের মান 10 দেওয়া আছে,
ভরের মান 10 দেওয়া আছে, আর এই 10 থেকে এফ এর মান 10 পাইছি, 10 নিউটন বল। এখন এখান থেকে এ মান বের কইরা দেখলাম যে এ মান 1 আসে। এতটুকু বুঝছো কিনা দেখো, আমি একটু শর্টকাটে বুঝাচ্ছি, কারণ এগুলো আমি পড়াইছিলাম আগের জন্য, আমি বেশি লং করতেছি না, কারণ আমাদের সামনে পড়তে হবে এই জন্য। বুঝতে পারছো তো মোটামুটি? আমি বেসিক ক্লাসটা দিয়ে দিব না, আমি একটু তাড়াতাড়ি পড়তেছি, কারণ রিভিশন ক্লাস তো এত স্লো পড়া হবে না। এটা গেল। এখন আমাদের বের করতে হবে কি কোণের মান। হ্যাঁ, কোণের মান বের করতে হবে। এখন এইখানে আমাদের কোণের মান কেমনে বের হবে? সাপোজ আমাদের কোণের মানটা চাইছি এই জায়গার মধ্যে, দেখো এই বলটার সাথে কোণ, এই কোণটা কেমনে হবে? যখন দুইটা ভেক্টর মাঝখান দিয়ে কাজ করবে, মানে 90 ডিগ্রি কাজ করবে, তখন কোণ বের করার সূত্র কি? দূরে বাই কাছে, যে পড়াইছিলাম, টেন ইনভার্স দূরে বাই কাছে। এখন এই জায়গার মধ্যে এই কোণটা বের করবা, পূর্ব দিকের সাথে 8 নিউটন, উপরে কিন্তু আমাদের কত আছে এখানে দেখো, উপরে আমাদের যেই হিসাবটা কাজ করছিল, উপরে কিন্তু আসছিল 6 নিউটন, পূর্ব দিকে 8 নিউটন, উপরে 6 নিউটন। সেই শর্তে 8 নিউটনের সাপেক্ষে কোণের মান কেমন হবে? এই 8 নিউটনে কোণ তৈরি করলে এটা হয় দূরে, এটা হয় কাছে। দেখো আমরা জানি, মনে করতেছি এফ যেই বলটা পূর্ব দিকের সাথে কোণ তৈরি করে থিটা, থিটাই করলো দূরে বাই কাছে, দূরে হচ্ছে 6 আর কাছে হচ্ছে 8। ক্যালকুলেশন করলে উত্তর আসবে 36.86। তার মানে চিত্র 1-এর সাপেক্ষে চিত্র 2 সঠিক। আমাদের ত্বরণের মানও বেড়েছে 1, কোণও বেড়েছে 36.83 সরি। বুঝছো এতটুকু? দ্রুত বলতে হবে। সবাই বুঝছেন মোটামুটি? আমি একটু দ্রুতই পড়াচ্ছি, কারণ আমাদের এফআরবি ক্লাস তো, এটা আস্তে আস্তে পড়া হবে না, এভাবে আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা কমপ্লিট। এখন আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে গিয়ে আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বৃষ্টির ছাতার অঙ্ক। এখন বৃষ্টির ছাতার অঙ্কের মধ্যে আমাদের সেই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের পরীক্ষায় আসছে। এটা আমি তোমাদের দেখাই একটু। এটা আমাদের রাজশাহী বোর্ড 17তে আসছে। এখানে অনেক কিছু লেখা আছে উদ্দীপকে। উদ্দীপকটা আমি না বলে আমি তোমাদেরকে সরাসরি প্রশ্নটা বোঝানোর জন্যই, উদ্দীপকটা বোঝানোর জন্যই আমি চিত্রটা বুঝা দিই। চিত্রর দিকে খেয়াল করো। মনে করো তুমি রাস্তায় হাঁটতেছো, মনে করো তুমি কি করতেছো? রাস্তায় হাঁটতেছো, মাটিতে হাঁটতেছো তুমি, এদিকে তোমার বেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। হঠাৎ বৃষ্টি উপর থেকে পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার। কথাটা বুঝো, মাটিতে হাঁটতেছো এক্স অক্ষ বরাবর 4 কিলোমিটার পার আওয়ার, উপর থেকে বৃষ্টি পড়তেছে 6 কিলোমিটার পার আওয়ার বেগে, লম্ব হয়ে পড়তেছে, তুমি হাঁটতেছো ডান দিকে। আচ্ছা বলো তো, তোমার সাথে বৃষ্টির কোণ কি 90 ডিগ্রি হয়েছে না? শিফা জয়েন করছো, থ্যাংক ইউ। কথা বলতে হবে প্লিজ। ওকে, এখন এই অঙ্কটা হচ্ছে আমাদের ওই সামুদ্রিক 3 নম্বর কেজের অঙ্ক। আচ্ছা, এখন কথা হচ্ছে মাঝখান দিয়ে আমি ছাতা ধরবো, মাঝখান দিয়ে কি ধরবো? ছাতা। এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের পরিচয়। মাঝখান দিয়ে কি হবে? ছাতা হবে। এটা হচ্ছে লব্ধি বেগ। হ্যাঁ, আসলে আমার এখানে ওয়েট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, একটু এটা আমি একটু মাইক্রোফোনটা অফ করতেছি। আচ্ছা, একটু অফ রাখো। শিফা জয়েন করছো, ক্যামেরা অফ রাখো। আচ্ছা, যারা যারা জয়েন করছো, হ্যাঁ যারা যারা জয়েন করছো একটু কষ্ট করো, একটু শিফা ক্যামেরা অফ করো প্লিজ। স্টপ ভিডিওতে চাপ দিলে ক্যামেরা হবে, স্টপ ভিডিওতে চাপ দাও। আচ্ছা, এবার খেয়াল করেন, দেখেন লব্ধি বেগ, মাঝখান দিয়ে যেটা যাবে সেটা কি? লব্ধি বেগ। আচ্ছা, এখন আমাদের চাইছে কি? আমাদের মূলত চাইছে লব্ধি বেগের মান কত, লব্ধি বেগের মান কত। এখন সূত্র কি হয় বলতো? ও যে পড়াইছিলাম, 90 ডিগ্রি কাজ করলে সূত্র হয় কি? রুট ওভার অফ প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার। ভেরি গুড, এই তো চমৎকার তো, রাইট? হ্যাঁ, আমাদের লব্ধি বেগ হচ্ছে কত? ক্যালকুলেশন করলে এখানে আমাদের পাবো 7.121 সামথিং। আচ্ছা, শিফা জয়েন করছো, থ্যাংক ইউ। এবার ঠিক আছে, ক্যামেরা অফ আছে, ওকে। এই বুঝছো কিনা বলো, কথা বলতে হবে প্লিজ। যারা যারা দেখতেছো, এবার দ্রুতই পড়াচ্ছি, কারণ কি রিভিশন প্রোগ্রাম তো, এই জন্য আর কি। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা গেল। পরবর্তী টপিক, হেঁটে চলা লোকের সাপেক্ষে সাইকেলে চলন্ত লোকটির ছাতা একই রকমের বাঁকানো নয় কেন? সাপোজ এখানে তুমি না হেঁটে দৌড় মারছো, সাইকেল চালাচ্ছ। দেখো, প্রথমে একটা বিষয় বলছে এখানে উদ্দীপকে, যে প্রথমত রাস্তার মধ্যে একজন মানুষ হাঁটতেছে, হাঁটতে গেলে কি হয়? অবশ্যই ছাতা দিতে হয়, বৃষ্টি পড়তেছে। তো হেঁটে চলা মানুষের জন্য ছাতাটা কীরকমভাবে বাঁকাতে হবে? ছাতা বাঁকাতে হবে উলম্বের সাথে। এটা হচ্ছে উলম্ব, এটা হচ্ছে এক্স অক্ষ। উলম্বের সাথে কত ডিগ্রি হেলে ছাতা বাঁকাতে হবে? এটা থিটা 1 ধরলাম। কেমনে বের করবো এটা বলো তো? 90 ডিগ্রি কোণে যখন আমরা কাজ করি, তখন আমাদের কোণের মান বের করার সূত্র কি? দূরে বাই কাছে। এই কোণটা যদি বের করতে চাই, তাহলে এটা হবে দূরে, এটা হবে কাছে। তো আমাদের তখন সূত্র হবে কি? টেন ইনভার্স দূরে বাই কাছে পি বাই কিউ। তখন আমাদের ক্যালকুলেশন করলে থিটা 1 এর মান হবে 33.42 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? হেঁটে চলা মানুষের সাপেক্ষে উলম্বের সাথে কোণ তৈরি করছি,
হেঁটে চলা মানুষের সাপেক্ষে জি উল্লম্ব স্যার। সাথে বেগ। এত। এখন এটা আমার গেল। এখন সাইকেল চললে কিন্তু একটু জোরে হাঁটি আমরা, জোরে যাই, তখন এইটা আরেকটু হেলে দিতে হবে। যখন সাইকেল চালাবো তখন একটু বাঁকা করতে হবে বেশি। কেন বাঁকা করতে হবে? কারণ বেগের মান বাড়ছে দিকে কোণের মানও বাড়বে, খেয়াল রাখবা। এখন এই ক্ষেত্রে ছাতাটার কোণের মান কত হবে? আগের মতো বৃষ্টি পড়তেছে 6 আর সাইকেলে চলতেছে কত 8, দ্বিগুণ বেগে চালাচ্ছে আর কি। তো এখানেও যদি সূত্র সেম ভাবে ইউজ করো, দূরে বাই কাছে 53.06 ডিগ্রি। আমাদের আসলে চাইছে কি, হেঁটে চলা মানুষের সাপেক্ষে সাইকেল চলন্ত মানুষের যে ছাতাটা একই রকমভাবে বাঁকানো নয়, ভিন্ন ভিন্নভাবে বাঁকানো। এটা আমরা কি করলাম? প্রমাণ করলাম যে হেঁটে চলার ক্ষেত্রে মানুষের বাঁকানো একরকম আর সাইকেলে চলে বাঁকানো আরেক রকম। ব্যাপারটা কি বুঝতে পেরেছ? জানাতি, তাবায়েন, নকুর, তান্নি, শিউলি, বুঝতে পেরেছো কিনা এতটুকু আমাকে জানাও। আচ্ছা, এটা হচ্ছে ব্যাপারটা। এভাবে আমরা মোটামুটি কি করি, বৃষ্টির অঙ্কগুলো করে ফেলি। আচ্ছা, বৃষ্টির অঙ্কের একটা টাইম তোমাদের দেখালাম, বৃষ্টির অঙ্কের অনেকগুলা ক্যালকুলেশন আছে, একটা দেখালাম, এখন একটা স্পেশাল অঙ্ক তোমাদের দেখাবো। এটা আমাদের ঢাকা বোর্ড 23 সালে আসা, এটাও বৃষ্টির অঙ্ক। ওকে, আচ্ছা যারা বুঝো নাই বলি, জানাতেই বুঝতে পারো নাই, আমি দুঃখজনক বিষয়টা এফআরবি ক্লাস তো আমি রিভিশন করতে পারবো না, আমি তোমাদের বেসিক ক্লাস দিব না, সেটা দেখে নিয়ে কষ্ট করে। এফআরবি প্রোগ্রাম তো তোমাকে তাড়াতাড়ি পড়াতে হচ্ছে। বলি তোমাদের যে বেসিক ক্লাস জানাতি, তোমাদের তো 27 ব্যাচের বেসিক ক্লাস, সেটা আমি আলাদাভাবে নিব। এফআরবি প্রোগ্রামে তোমরা যারা মোটামুটি প্র্যাকটিস করছো ভালো, তারা বুঝতে পারবে ভালো, বা সূত্রগুলো আয়ত্ত আছে বা প্র্যাকটিস যার ভালো পারো তারা একটু বুঝতে ইজি হবে। আর যারা প্র্যাকটিস কম করছো বা সূত্রগুলো কম পারো বা টপিকগুলো মনে নেই, সেক্ষেত্রে আচ্ছা আমি ক্লাস শেষে দিয়ে দিব, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, যারা একটু কম প্র্যাকটিস করছো তাদের একটু বুঝতে কষ্ট হবে, তারপর জয়েন করছো খুশি হলাম, যতটুকু পারো দেখো আর কি, করণীয় করো। তো যেখানে ছিলাম আর কি, নজর দিও। এখন এটা বলতেছে এখানে যে সরি ঢাকা বোর্ড 23-এর মধ্যে যে একটি গাড়ির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণ হেলানো, গাড়িটি এত বেগে সামনের দিকে চলতেছিল। ক্লাস নিলে একদমই কম বুঝবো আমরা। হ্যাঁ আসলে 27 ব্যাচের ক্লাসটা আমরা ইনশাল্লাহ 1 তারিখ থেকে শুরু করতেছি, আপাতত একটু গুছগাছ করতেছি। তো আপাতত তোমাদেরকে একটু গুছাচ্ছি, 27 তারিখ 1 তারিখ 1 এপ্রিল থেকে তোমাদের আলাদাভাবেই ক্লাস হবে, সমস্যা নেই। তারপরও ওদের সাথে যে ক্লাস করতে চাও এফআরবি ক্লাসটা, সমস্যা নেই, কইরো। এখন দেখো, ডান দিকে বাস চলতেছে, উপর থেকে বৃষ্টি পড়তেছে, বাসের বেগ হচ্ছে 18I আর বৃষ্টির বেগ হচ্ছে -12J, খারাপ পড়তেছে। এখন গণকে বলছে গাড়ির সামনের গ্লাসে বৃষ্টি কত বেগে পড়বে। একটা কথা মনে রাখবা, দুইটা বেগ এখানে কাজ করে, একটা ডান দিকে, একটা উপর থেকে নিচে। তো যখন বৃষ্টি পড়ে, বৃষ্টি আসলে লব্ধি বেগে পড়ে, খেয়াল রাখবা কি বললাম, বৃষ্টি যখন পড়ে তখন লব্ধি বেগে পড়ে। আচ্ছা বলো তো এইখানে সূত্র কি হবে? 90 ডিগ্রি কোণে কাজ করতেছে দুইটা ভেক্টর, বাসের বেগ একটা ভেক্টর রাশি, বৃষ্টি একটা ভেক্টর রাশি। 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি বেগ করার সূত্র কি বলো তো? রুট ওভার অফ টি স্কয়ার প্লাস। হ্যাঁ, তাহলে আমাদের প্রথমটা কি হবে, এই যে 18I হোল স্কোয়ার প্লাস -12 যে হোল স্কোয়ার, ক্যালকুলেশন করলে যা আসবে তাই রেজাল্ট। হ্যাঁ, ক্যালকুলেশন করলে দেখো এখানে অনেক কিছু আবিজ ভাই বলছে, প্রয়োজন এত কিছু, ক্যালকুলেশন করলে 21.something আসবে। বুঝতে পেরেছো? তাবায়েন, তারপর হচ্ছে নূপুর, জান্নাতি, তান্নি, এগুলো এইভাবেই, মানে জাস্ট 90 ডিগ্রি কাজ করলেই লব্ধি বেগ হবে কি। হ্যাঁ বলো। আর কেউ জায়গা শুধু ইউ আর ভি বসাবো, হ্যাঁ ইউ আর ভি বসাবো, তাইলে হবে। এখানে এগুলো কিছু লিখতে হবে না, এগুলো কিছু লিখতে হবে না, জাস্ট তুমি এই সূত্র লিখে দিবা, শেষ। ইউ ভি দিয়ে লিখলেই হবে পিকিউর পরিবর্তে। আর মানটা নেগেটিভ যেটা নেগেটিভ বসাবো, পজিটিভ যেটা পজিটিভ বসাবো। বুঝছো? তাড়াতাড়ি বলতে হবে, সময় কম। আচ্ছা, কোন রকম বুঝছি স্যার, আচ্ছা কোন রকম বুঝতেছো। আচ্ছা বলি, তারপর যেটা বলি সেটা হচ্ছে গিয়ে তোমার একটু বেসিক রিভিশন করতে হবে। এফআরবি ক্লাস তো, প্রতিটা অধ্যায় এফআরবি ক্লাস যখন আমি করাবো রিভিশন করে আসতে হবে, আদারওয়াইজ কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। এফআরবি ক্লাসে মেনই হচ্ছে জাস্ট প্র্যাকটিস করা, জাস্ট ধরায় দাও এই করে হবে, এ করে হবে। তো এরপর থেকে যখন আমি বলবো ওই অধ্যায়টার সূত্রগুলো রিভিশন করে আসো, শর্ট ফর্মুলা ইউজ করলেই হয়ে যাবে। হ্যাঁ 90 ডিগ্রি শর্ট ফর্ম ইউজ করলে হয়ে যাবে, গুড। হ্যাঁ আচ্ছা, এবার আমি যেটা বুঝাবো একটু সময় লাগবে, সেটা হচ্ছে এই অংশটা। গহন উদ্দীপকের গাড়ির পেছনের গ্লাস বৃষ্টিতে ভিজবে কিনা, এটা আগে তোমাকে বুঝতে হবে। প্রথম লাইনটা তাকাও, গাড়ির পেছনের গ্লাসের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো, সরি গাড়িটির ছাদ
সরি গাড়িটির পেছনের গ্লাস ছাদের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো। এই জিনিসটা আমাকে বুঝতে হবে। এই দেখো, প্রথমে একটা গাড়ি চিন্তা করো, এটা একটু তোমাকে মনোযোগ দিতে হবে, গাড়ির দিকে তাকাও। এই যে গাড়িটা আছে না, এই গাড়িটার যে ছাদ আছে না, যে ছাদ, এটা ছাদ, এটা টান দাও একটু। আর পেছনে সামনের গ্লাস তো হলো এইগুলা, বৃষ্টি আসলে সামনের গ্লাসে ভিজে ভিজে, কিন্তু পিছনের গ্লাস কিন্তু এই যে এটা, এই যে সেটা পিছনের গ্লাস। তো গাড়ির যে ছাদ, সেই ছাদের সাথে পেছনের গ্লাসের হেলানো কোণ, হেলানো মানে এটা বাঁকা আর কি, পেছনে ইয়েটা গ্লাসটা। তো এই গাড়ির ছাদের সাথে পিছনের যে এটা কিন্তু হেলানো, বাঁকা আর কি। তো এই বাঁকা কোণটা কত? 30 ডিগ্রি দেওয়া আছে। চিত্র কি বুঝতে পেরেছো? এটা তোমাকে জানাও, চিত্র বুঝতে হবে সবাইকে। কথা বলতে হবে, চিত্র বুঝতে পেরেছো? আচ্ছা, সবাইকে বলতেছি, আমি একটু আসতেই পড়াচ্ছি এই মুহূর্তে, কারণ এটা একটু বুঝতে হবে। জান্নাতি, তাবাই, নূপুর, তান্নি, শিউলি, খেয়াল রেখো। আচ্ছা, এখন ডান দিকে যায় বাস ভি, উপর থেকে নিচে পড়ে, কিছুই দেখা যায় না। আরে আরে দেখা যাওয়ার কথা। আচ্ছা, একটু কষ্ট করো, একটু কষ্ট করে ওয়েট করো, বা লিঙ্কের দিয়ে জয়েন করো, দেখতে পারার কথা, মাত্র সব ঠিকঠাক আছে এখানে। আচ্ছা যাই, তো যেটা বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে ইয়ে করো। দেখা তো যাচ্ছে, নূপুর দেখতে পাচ্ছে। আচ্ছা যাই, ও জানাতে নেট সমস্যা হয়তো, বা এই জন্য দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটা গেল। এখন উপর থেকে নিচে কি পড়ে? বৃষ্টি পড়ে। বাম থেকে ডানে কি যায়? বাস যায়। এই জিনিসটাকে তোমাকে একটু আলাদা করে রাখতে হবে। এই যে ডান দিকে একটু বুঝো, এই যে চিত্রটা, এই চিত্রটা খেয়াল করো, উপর থেকে নিচে কিন্তু পড়তেছে বৃষ্টি, এটা ইউ, আর এটা হচ্ছে হ্যাঁ ইউর বেগ যেটা, আর বাম থেকে ডান দিকে যাচ্ছে বেগ, বাস। আর যেটা উল্টা দাও তো মাইনাস হবে, এক দিকটা প্লাস হলে অপর দিকটা মাইনাস হয়। তো ডান দিকটাকে মনে করে প্লাস ভি, বাম দিকটা হবে মাইনাস ভি। আর এই যে ইউ আর ভি এর মাঝখান দিয়ে একটা দাগ দেবো, এটাকে বলা হবে লব্ধি। লব্ধি কেন লব্ধি? কারণ আমরা জানি দুইটা বেগের মধ্যবর্তী যে একটা অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল বলতে মধ্যবর্তী যে দাগটা থাকে তাকে বলে লব্ধি বা যোগফল। এই এতটুকু বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। ডান দিকে উপর থেকে নিচে আর কি মাঝখান দিকে। এখন দেখো, এই যে এই রেখাটা দুইটা কোণ তৈরি করবে, এই যে সবসময় উল্লম্বের সাথে কোণ তৈরি করতে হবে, খেয়াল রাখবা, সবসময় উল্লম্বের সাথে, এক্স অক্ষের সাথে না, ওয়াই অক্ষের সাথে। সবসময় উল্লম্বের সাথে যে কোণটা হবে সেই কোণটা দিয়ে মেজার করতে হবে। এই উল্লম্বের সাথে এই লব্ধিটা দুইটা কোণ করলো, একটা হচ্ছে উপরের দিকে থিটা, নিচের দিকে থিটা। এটা হচ্ছে উল্লম্বের সাথে তৈরি করা কোণ। কথা কি বুঝতে পারছো? উল্লম্বের সাথে কোণ, এই কোণটা উল্লম্বের সাথে, এই কোণটা উল্লম্বের সাথে। ক্লাসে যারা উপস্থিত আছো বর্তমানে আমাকে জানাও, তাবাই, নূপুর, তান্নি, শিউলি, বুঝতেছো? চিত্রটা বুঝতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের এই চিত্র থেকে আমরা যদি পরবর্তী চিত্রে আসি, সেটা একটু আমরা ইজিলি বুঝতে পারবো। এটা আমাদের একটু ব্যাখ্যা সুন্দর করে লেখা আছে, একটু ওয়েট করে আমি বলতেছি। এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে চিত্র ক আর চিত্র খ। চিত্র কতে একটু আগে যা দেখাইছিলাম তাই আসছিল, আর চিত্র খয়ের দিকে এখন তাকাও। চিত্র খয়ের মধ্যে এই যে ওয়াই অক্ষটাকে মনে করো, এই যেটা ওয়াই অক্ষ, আর আমার এই এক্স অক্ষটাকে মনে করো, এই যে এটা, অর্থাৎ গাড়ির যে ছাদ, গাড়ির ছাদটাকে তুমি এক্স অক্ষ মনে করো, আর উপর থেকে নিচেটাকে ওয়াই অক্ষ মনে করো। আর এই যে বৃষ্টি যে পড়বে, এটা একটা পতনের চিহ্ন। এটা কিভাবে পড়বে এটা আমি পরে দেখাবো। আপাতত এই যে মাঝখানে যে অংশটা আছে না, যেটা এই যে এটাকে লব্ধি চিন্তা করতে পারো, লব্ধি চিন্তা করতে পারো। আর এই বৃষ্টির পতন মানে বৃষ্টিটা যে পড়বে না, বৃষ্টি আসলে সোজা পড়বে না। জানো কেন পড়বে না সোজা? জানো, গাড়ি চলতেছে স্পিডে, গাড়ি যখন স্পিডে চলে, বৃষ্টির সাপেক্ষে গাড়ির একটা আপেক্ষিক বেগ থাকে, যার কারণে বৃষ্টিটা ঠিক সোজা না পড়ে
কি বললাম, বৃষ্টির ফোঁটাটা ঠিক সোজা না পড়ে একটু বাঁকা হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়, এটাকে বলে আপেক্ষিক বেগের কনসেপ্ট। এই জন্য বৃষ্টির পতনটাকে সোজা না রেখে একটু বাঁকায়া দিয়েছে, উলম্বের সাথে থিটা কোণে বেঁকে গিয়েছে, এটা বোঝানোর জন্য। আমার কথা কি বুঝতে পেরেছ? কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। আমি তাহলে আবার বলি, জি স্যার। কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদের পরীক্ষা আসে, ভিজবে কি ভিজবে না। আমাদের এই গাড়ির যেই ছাদ, এটাকে এক্স অক্ষ ধরো, উপর থেকে নিচে যেটা বৃষ্টি পড়তেছিল স্থির অবস্থায় ওয়াই অক্ষ ধরো। কিন্তু বাস যখন গতিশীল থাকে, বৃষ্টি তখন সোজা না পড়ে একটু বাঁকা হয়ে যায়, একটু বাঁকা হয়ে যায়। কেন বাঁকা হয়? এটা আপেক্ষিক, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বিষয়। একটু বাঁকা হয়, কতটুকু বাঁকা হয়? উলম্বের সাথে থিটা কোণ করে বাঁকা হয়। আর এই থিটা কোণটাই আমাদের মূলত বের করতে হয়। এই থিটা কোণটাই আমরা কি করব? বের করব। আচ্ছা, এখন নিচের দিকে একটু তাকাও। নিচের দিকে এই যে উলম্বের সাথে এই যে একটা কি আছে না তোমার, এই যে আনত যে একটা অংশটা, যেটাকে আমরা লোভ দিয়ে বলছিলাম, এইটার একটা কিন্তু কোণ বলতে পারি। কেমনে বলতে পারি? এই যে ছাদ থেকে এই যে আমার বাসের যে ইয়াটা আছে না, গ্লাসের কোণটা কত ডিগ্রি বলো তো? 30 ডিগ্রি। একটা কথা বুঝো, বাসের ছাদ থেকে বাসের পেছনের গ্লাসের যে কোণ, সেটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি না যে বাসের পিছনের গ্লাসে থেকে উলম্বের সাথে যে কোণটা হয়, পিছনের গ্লাসের সাথে উলম্বের সাথে যে কোণ, সেটা কত ডিগ্রি হয়? 60 ডিগ্রি। কারণ কি, 30 আর 60 যোগ করলে কত হবে? 90। কথা কি ক্লিয়ার? বুঝতে পেরেছ এতটুকু? কথা বুঝছো এতটুকু? সবাইকে বলতে হবে, বাসের পেছনের গ্লাসের সাথে উলম্বের কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা বের করতে পারবা সবসময়। এখন বৃষ্টি যে পড়বে, বৃষ্টি পড়লে পিছনের গ্লাসটা ভিজবে নাকি ভিজবে না, কেমনে বুঝবো? টেকনিকটা বলতেছি। টেকনিক হচ্ছে, বৃষ্টির পতনের কোণটা যদি এই যে কোণটা আছে, এই কোণটার চেয়ে কম হয়, কথাটা বুঝো। বৃষ্টির পতনের যে কোণটা, এই কোণটা যদি এই নিচের কোণটার চেয়ে কম হয়, তখনই ভিজবে। আর যদি বেশি হয়, ভিজবে না। আমি আবার বলতেছি, কথায় মনোযোগ দিও। বৃষ্টি যে পড়বে না, সেই বৃষ্টি পড়ার যে কোণের মান, সেই কোণের মান যদি নিচের এই কোণের মানের চেয়ে কম হয়, তাহলে পিছনে গ্লাস ভিজবে। যদি বেশি হয়ে যায়, বেশি হয়ে গেলে কিন্তু সে আরও বাঁকা হয়ে যাবে। কথাটা বুঝছো? সে যদি এইভাবে যদি পড়ে, ভিজবে। কিন্তু যদি এইভাবে পড়ে, টাচ করছে, এখানে টাচ করে নেই। কথাটা খেয়াল রেখো। বৃষ্টি যদি এইভাবে সোজা পড়তো, অবশ্যই গ্লাস ভিজতো। এখন সোজা না পড়ে একটু বাঁকা হয়ে পড়তেছে, এই যে এইভাবে যদি পড়ে, তাও ভিজবে। তো এই কোণটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এই কোণটা যদি আরও বাড়ে, যে এইভাবে পড়ে বৃষ্টিটা, কিন্তু ভিজবে না। তার মানে এই কোণটা যদি আমার এই কোণটার চেয়ে বড় হয়ে যায়, তখন কিন্তু ভিজবে না। কিন্তু এই কোণটা যদি এই কোণটা ছোট হয়, মানে বৃষ্টির পড়ার কোণটা যদি এই নিচের কোণটা চেয়ে ছোট হয়, তখনই ভিজবে, আর বেশি হলে ভিজবে না। এটা হচ্ছে মূল কনসেপ্ট। কনসেপ্টটা কি বুঝতে পেরেছ? আমাকে বলতে হবে। জি স্যার। যদি এটা কমপ্লেক্স, কনসেপ্ট একটু কমপ্লেক্স আমি জানি, তারপর তোমাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, তাও জানি একটু কষ্ট করে আমাকে জানাতে হবে। এই কনসেপ্টটা যদি বুঝতে পারো, অঙ্ক ইজিলি পারবা, হয়ে যাবে অঙ্ক। কারো কোনো কনফিউজ আছে এখানে? জাস্ট বৃষ্টির পড়ার কোণ নিচের কোণটার চেয়ে কম হইতে হবে, তাহলে কি হবে? গ্লাসটা খারাপ পড়লে ভিজবে, আর বাঁকা হইলে বুঝবো না। আচ্ছা, কি বলছো? আচ্ছা, তবে না আমার বললো, বুঝি নাই। খারাপ পড়লে বুঝবে, আর বাঁকা, খারাপ পড়লে ভিজবে, বাঁকা পড়লে ভিজবে। যদি এইটা বেশি বাঁকা হয়ে যায়, ভিজবে না। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমরা অঙ্কটা করবো কিভাবে? আমরা যখন কোণ বের করি, কি দিয়ে বের করি? কোণ বের করার নিয়ম কি ছিল? টেন ইনভার্স দূরে বাই কাছে, সেটা দিয়ে তো করি নাকি? আচ্ছা, এখন
এখানে দূরে বা কাছে এই কনসেপ্টটা আমরা কিভাবে কাজ করতে পারি? এখানে আমাদের যে বিষয়টা, আচ্ছা দেখ সমস্যা নেই, বুঝতে পারছি। এখানে যদি আমরা দূরে বা কাছে হিসাবটা করি, এখানে দেখো এটা তো হচ্ছে কি কাছে, তাহলে আমাদের দূরে কোনটা হবে? দূরে হবে নিচেরটা অবশ্যই। এখন এখানে যারা যারা যে কাজটা করছে তারা এখানে প্রথমে লিখছে, আমি উত্তর দেখা দিচ্ছি, উত্তরে দেখা দিলে বুঝবা। ধরছে উলম্বের সাথে থিটা কোণ উৎপন্ন করছে। হ্যাঁ বলো তো, উত্তরটা বের করছে তারা এরকম 56 সামথিং। তারা দূরে বা কাছে মানে কনসেপ্টটা ওইটাই আর কি, যদি হিসাব করতে পারো। 90 কোণ হিসাব করলেই হবে 18/12, 18/12 মাইনাস ফাংশনটা আর কি, কারণ বেগের মান যেহেতু আমার একটা মাইনাস আছে। এটা হচ্ছে যে লব্ধির যে হিসাবটা ক্যালকুলেশন। হ্যাঁ কে বললা, বুঝি নাই। মাইনাস দিতে ভুলে গেছি। আচ্ছা সমস্যা নাই, যেটাই হোক, যে তোমাদের মাইনাস আছে বেগের মান মাইনাস দিয়ে নিও, কারণ মাইনাস যেহেতু আসছিল এই জন্য মাইনাস দেওয়াটা ইম্পর্টেন্ট আর কি, এই জন্য আর কি। আচ্ছা এখন এটা হচ্ছে বিষয় কনসেপ্টটা, যে আমরা যদি এটা ইউজ করি দূরে বা কাছে, তাহলে আমরা এখানে যে কাজটা করব, আমাদের একটাকে ধরবা আমাদের ইউ, একটা ধরবা ভি, বা একটাকে পি একটাকে কিউ। এখন আমাদের ডান দিকে চলতেছে কি, ডান দিকে চলতেছে বাস, বাসের বেগ কত 18, আর উপর থেকে পড়তেছে কি বৃষ্টি, বৃষ্টি বেগ কত 12। এই যে দেখো ডান দিকে হচ্ছে 18, বৃষ্টি হচ্ছে কি 12। এখন এই কোণটা যে এই যে এই কোণটা যেটা এইটাই ধরো সাপোজ এই কোণটা, এই কোণটা দূরে কার থেকে 18 থেকে, কাছে কার থেকে 12 থেকে। এখন তুমি যদি মাইনাস ইউজ নাও করো, মাইনাস ইউজ না করে যদি সংখ্যাটা লেখো তাহলেও হবে, সমস্যা নেই। দূরে বাই কাছে 18 থেকে দূরে 12-র কাছাকাছি, ক্যালকুলেশন করলে কত আসবে, 10 ইনভার্স করলে 56.31 ডিগ্রি। এটা বুঝছো কিনা, তারা কি তাদের মতো করে করছে, আমরা দূরে বাই কাছে দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নেই। দূরে বাই কাছে বুঝছো, এটা আমাকে জানাও। এই কোণটা তো দূরে হচ্ছে এই 18 থেকে, কাছে হচ্ছে কি, কাছে হচ্ছে 12 থেকে। তো 12 থেকে যেহেতু কাছে, তো 12 হবে নিচে, 18 হবে উপরে, ক্যালকুলেশন করলে কত হবে 56 সামথিং। তো ভিজবে নাকি ভিজবে না, ভিজবে। কি হবে, ভিজবে। সবাইকে বলতেছি পুরো কনসেপ্টটা ভালো করে বুঝতে পেরেছো, ভিজবে কি ভিজবে না খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসতে পারে। বুঝতে পেরেছো এতটুকু সবাই, রেসপন্স করতে হবে। আচ্ছা তো যাই হোক, আমি বুঝতে পারছি একটু কষ্ট হচ্ছে আজকে ক্লাসটা বুঝতে। তো আমি আর আজকে লিঙ্ক দিচ্ছি না, আমার একটু আগামীকাল পরীক্ষা আছে ভার্সিটিতে, এই জন্য আর কি আর কোনো লিঙ্ক দিব না, এখানে আমি ক্লাস শেষ করলাম। আগামী ক্লাসে এরপর থেকে নতুন টপিকে যাবো ইনশাল্লাহ। ওকে, বাড়ি কাজ দিব, বাড়ি কাজ করে আমাকে দেখাও। আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।